বন্ধুরা, আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই একটি বা দুটি করে জবা গাছ তো অন্তত থাকবেই। আবার আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা শুধু বাগানে জবা গাছই করেন। তাই জবা গাছের কী সার দিলে জবা গাছে খুব ভালো গ্রোথ হবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিশেষ করে আমি যে ধরনের খাবারগুলো জবা গাছে প্রয়োগ করে থাকি তা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন আর গার্ডেনিং সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জবা গাছ সম্পর্কে আলোচনা করব। জবা গাছে কোন কোন সার দিলে জবা গাছের গ্রোথ ভালো থাকবে এবং জবা গাছে সারা বছর কম বেশি আমরা ফুল পাবো, সেটাই আজকের এই ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আমার জবা গাছগুলোকে এক ঝলক আপনাদের দেখাতে চাই। দেখুন, এই যে জবা গাছটি আপনারা দেখছেন, এটা অনেকে গৌরী জবা বলে বা অনেকে গোবিন্দ জবাও বলে থাকেন। এটি খুব বড় মাপের একটি ফুল হয় এই গাছে এবং প্রচুর সংখ্যায় ফুল হয় এবং এটি একটি কিন্তু দেশি ভ্যারাইটি। তো এটা কালারটা খুবই সুন্দর। তো দেখুন, প্রত্যেকটি ডালের মাথায় কিন্তু এখন জবা গাছের কুঁড়ি দেখা যাচ্ছে। আর এটা হলো পুনে জবা। পুনে জবা কম বেশি সারা বছরই ফুল দেয় এবং শীতকালে দেখুন খুব ভালোভাবে কিন্তু গাছগুলো গ্রোথ নিচ্ছে। আর গাছের প্রত্যেকটি ডগায় বা আগাতে আমি কুঁড়ির দেখা পাচ্ছি। তো কী সার আমি এ পর্যন্ত ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করছি, তার সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমত বলি, আমরা নার্সারি থেকে যখন জবা গাছ কিনে নিয়ে আসি তখন জবা গাছগুলো ভীষণ হেলদি থাকে, কারণ নার্সারিম্যানরা এই ধরনের সার ব্যবহার করে থাকেন। পরবর্তী ক্ষেত্রে আমরা রিপোর্ট করার পরে আমরা সেভাবে কিন্তু গ্রোথ পাই না। তো কী করলে বা কোন কোন সার ব্যবহার করলে গ্রোথ পাবো, চলুন দেখে নিই। আমার এই জবা গাছগুলোর প্রত্যেকটি ডালের আগায় কিন্তু কুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি ডালেই কিন্তু প্রতিদিন কম বেশি দু একটি করে জবা ফুল ফুটছে। জবা ফুলের স্থায়িত্ব কিন্তু একদিন, অর্থাৎ যে ফুল ফোটার পরে এটি একদিন স্থায়ী হয়, পরের দিন কিন্তু জবা ফুল আবার ঝরে পড়ে যায়। তো আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমত টবের যে মাটি, সেই মাটিকে সবসময় আর্দ্র রাখতে হবে। মিডিয়াটা ভালো রাখতে হবে, মিডিয়াটা দেখতে হবে যেন টবে জল দাঁড়িয়ে না যায়, কিন্তু টবটা যেন সবসময় মাটিটা যাতে একটু আর্দ্র থাকে বা একটু ময়েস্ট থাকে টবের মাটিতে, সেটা আমাদের মনে রাখতে হবে। এজন্য আমরা বুঝে বুঝে জল দেব, কখনোই একবারে অতিরিক্ত জল বা বেশি জল দেব না। তবে যাতে মাটিটা শুকিয়েও না যায় সেদিকেও নজর রাখবো। এটা কিন্তু গাছের গ্রোথের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবারে আসছি, গাছে এরকম হলুদ রঙের যদি পাতা থেকে থাকে তাহলে অবশ্যই পাতাগুলোকে আমাদের প্রতিনিয়ত বা প্রতিদিন তুলে ফেলে দিতে হবে। এই ধরনের পাতাগুলো কিন্তু গাছের গ্রোথের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়া ফুটে যাওয়া যে ফুলগুলো রয়েছে বা কুঁড়িগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমাদের একটু রিমুভ করে দিতে হবে। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। এগুলো হলো গাছের বাহ্যিক পরিচর্যা। তো এগুলো আমরা প্রতিদিন যখন বাগানে ঘুরতে আসব তখন এই কাজগুলো করব। আর এর পাশাপাশি যখন এই কাজগুলো করতে থাকব তখন গাছটাকে ভালো করে দেখব যে গাছের পাতায় কোনো পোকামাকড়ের উপদ্রব হয়েছে কিনা বা গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কিনা, এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলো একবার আমরা দেখব। তো এগুলোও কিন্তু আমাদের পরিচর্যার মধ্যেই পড়ে। অর্থাৎ একটি গাছকে ভালো করে তুলতে গেলে আমাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হলো, এই গাছের যে টবের মাটি রয়েছে সেই টবের মাটিতে কোনো আগাছা জন্মেছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো আগাছা জন্মে থাকে সেগুলোকে আমরা এইভাবে আঙুলের সাহায্যে তুলে ফেলে দেব বা রিমুভ করে দেব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। টবের মাটিতে এই আগাছাগুলো টবের মাটিতে খাবার দেওয়ার পরে সেই খাবারে ভাগ বসায়। তাই আমাদের এই টবের আগাছাগুলোকে অবশ্যই মাঝে মাঝে এইরকম তুলে ফেলে দিতে হবে। তারপরেই আমরা গাছের খাবার দেব, কারণ এই আগাছাগুলো থাকা অবস্থায় যদি আমরা গাছে খাবার দিই তাহলে খাবারে কিন্তু টান পড়বে, কারণ এই আগাছাগুলো সেই খাবারগুলোয় ভাগ বসাবে এবং আগাছাগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তাই গাছে শুধুমাত্র যাতে যে আমার যে প্রত্যাশিত যে গাছটি বা যে গাছটিকে আমি খাবার দিচ্ছি শুধুমাত্র সেই গাছটি যাতে খাবারটা পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের টবের এই আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, এবারে আসছি গাছে কি খাবার দেব। তো প্রথমেই আসি রাসায়নিক খাবার আমরা কি দিতে পারি। রাসায়নিক খাবার হিসাবে আমরা ডিএপি দানাকে দিতে পারি। ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট,
অত্যন্ত উপকারী একটি সার বা গাছের বৃদ্ধি ঘটানোর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি সার। তো ডিএপি কটা দেবো আমরা 10 থেকে 12 দানা ডিএপি কী করব, আঙুলের সাহায্যে নিয়ে একদম টবের কিনারা বরাবর বা ধার বরাবর আমরা কাণ্ড থেকে 4-5 আঙুল দূর দিয়ে একদম টবের কিনারা বা ধার বরাবর এইভাবে চারি সাইড দিয়ে 10-12টা করে দানা দিয়ে দেব। তো এটা খুব সহজ একটা সার, আমরা খুব সহজলভ্য, যে কোনো ফার্টিলাইজারের দোকানে আমরা এটা পেয়ে যাব এবং সেটাকে নিয়ে এসে এইরকমভাবে আমরা গাছের গোড়াতে এরকম 10-12 দানা করে দিয়ে দিতে পারি। তো আমাদের মধ্যে অনেকেই যারা সময়টা কম পান অন্যান্য সার তৈরি করার ক্ষেত্রে, তো এটাকে আমরা ব্যবহার করতে পারি মাসে একবার করে। এটা ব্যবহার করলেও কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। এরপরে আসছি জৈব সারের ক্ষেত্রে। আমাদের অনেকেই আছে যারা রাসায়নিক সার দিতে পছন্দ করি না, শুধুমাত্র জৈব সার দিতেই পছন্দ করি এবং জৈবভাবে বাগান করার চেষ্টা করি। তাদের জন্য এই সারটা কিন্তু আমরা দিতে পারি। আমি যেটা দিয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে গোবরের সার। গোবরের সার যদি না পান সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দেবেন এবং এর সাথে নিম খোল দেবেন, খুব ভালো কাজ করে। হাড়ের গুঁড়ো আমি সাধারণত অ্যাভয়েড করি, কারণ গাছের ফুল যেহেতু আমার পুজোর কাজে ব্যবহৃত হয়, তাই হাড়ের গুঁড়োকে সাধারণত আমি গাছে ব্যবহার করি না। তো হাড়ের গুঁড়ো এখানে আমি দিচ্ছি না, তার বদলে আমি এখানে গাছের শিকড়ের গ্রোথ যাতে ভালো হয় বা খুব ভালোভাবে যাতে গ্রোথটা খুব ভালো হয় শিকড়ের, সেটা তো থাকছেই। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে জল ধরে রাখার ক্ষমতা বা আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো গাছে দিই সেইগুলোকে ইনটেক করার ক্ষমতা বা গ্রহণ করার ক্ষমতা, এটা বাড়ায় হচ্ছে এই র্যালি গোল্ড নামক একটা মাইক্রোরাইজার সার, যেটা আমরা ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলেই পেয়ে যাব। তো প্রত্যেকটি জবা গাছের জন্য আমি মোটামুটিভাবে 3 মুঠ থেকে 4 মুঠ মতো গোবরের সার নিয়েছি, সেখানে নিমখোল পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি 2 মুঠ মতো, এবং তার সাথে এখানে কিছুটা পরিমাণ এই মাইক্রোরাইজা সার দিয়ে দিচ্ছি। মাইক্রোরাইজা সারের যে ব্র্যান্ড যেটা বললাম র্যালি গোল্ড, টাটা র্যালি গোল্ড, খুব ভালো কাজ করে। তো এইটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা গ্র্যানুলস আকারে পাওয়া যায়। তো এটাকে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবং সেই মিশ্রণটাকেই প্রত্যেকটি গাছে পরিমাণ মতো দিয়ে দেব। এই মাইক্রোরাইজা সার অত্যন্ত উপকারী একটি সার। এটি ব্যবহারে আমার গাছ, প্রত্যেকটি গাছ খুব ভালো হচ্ছে। বাগানের প্রায় প্রত্যেক গাছেই এটাকে ব্যবহার করছি এবং বোগেনভিলিয়ার জন্য স্পেশালি খুবই ভালো। সেই সাথে জবা গাছ সহ অন্যান্য যে ধরনের গাছেই আপনারা দিন না কেন খুব ভালো। মাইক্রোরাইজা সারের প্রধান কাজ হলো রুট সিস্টেমকে উন্নত করা। রুট সিস্টেম যত ভালো হবে তত আমাদের দেওয়া যে খাবারগুলো, সেই খাবারের যে নিউট্রিয়েন্টসগুলো বা পুষ্টিগুলো, সেগুলো গাছ গ্রহণ করতে পারবে এবং গাছে বৃদ্ধি বিকাশ ভালো হবে। সেটা কিন্তু গাছে প্রতিফলিত হবে, সেই বৃদ্ধি বিকাশ বা গাছের যে চেহারা আমূল পরিবর্তন হবে। তো এই মাইক্রোরাইজা সারকে অবশ্যই আপনারা ব্যবহার করুন। আচ্ছা, এটা আমরা কতদিন অন্তর ব্যবহার করব? আমরা 15 দিন অন্তর যদি এরকম 2 মুঠো বা 1 মুঠো করে প্রত্যেকটি গাছের গোড়ায় এইভাবে মালচিং করে দিই এবং তারপরে যদি আমরা সাধারণভাবে জল দিয়ে দিই, খুব ভালো কাজ করবে এবং একবার ব্যবহার করলেই আপনারা এর রেজাল্ট অবশ্যই বুঝতে পারবেন। তো এটাকে আমি প্রত্যেকটি আমার জবা গাছ সহ বোগেনভিলিয়া সমস্ত গাছেই ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি। আচ্ছা, এটা গেল আরও একটি সারের কথা, জৈব সারের কথা। এছাড়াও আমরা আরও একটি জৈব সার এখানে দিতে পারি, যেটা অত্যন্ত সহজলভ্য এবং আমরা প্রায় প্রত্যেকেই এই সারকে ব্যবহার করি। সেটা হলো সর্ষের খোলের তরল জৈব সার। সেটাকেও কিন্তু আমরা জবা গাছে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তবে সর্ষের খোলের তরল জৈব সার দেওয়ার আগে আমাদের মাটিটা একটুখানি হালকা ড্রাই করে নিতে হবে। কিভাবে করব? আমরা সর্ষের খোলকে এরকম 2 দিন পচিয়ে নেওয়ার পরে তার যে জলটা, সেই জলটাকে ব্যবহার করব। আমরা গাঢ় যে জলটা সেটাকে ব্যবহার করব না। আমরা এটাকে 5 লিটার বা 6 লিটারের সঙ্গে এইরকম পরিমাণ মতো 1 লিটার জল বা হাফ লিটার যে সর্ষের খোলের যে জল, সেই জলটাকে আমরা মিশিয়ে নেব এবং পাতলা একটা সলিউশন বা দ্রবণ তৈরি করে সেটাকে গাছের গোড়ায় আমরা পরিমাণ মতো দিয়ে দেব। আর এটা আমরা 10 দিন অন্তর একবার করে দিতে পারি। তাহলে কিন্তু গাছের গ্রোথ, ওভারঅল গ্রোথ ভালো থাকবে, কারণ সর্ষের খোলেতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেন কিন্তু গাছের বৃদ্ধি বিকাশের জন্য অত্যন্ত সহায়ক একটি উপাদান, তাই এটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো সর্ষের খোল খুব সহজলভ্য, আমাদের যে কোনো কাছাকাছি অয়েল মিলে আমরা পেয়ে যেতে পারি বা মুদিখানার দোকান, এছাড়া ফার্টিলাইজারের দোকানেও আজকাল বিক্রি করছে। তো সেখান থেকে আমরা সংগ্রহ করে এভাবে বানিয়ে নিয়ে আমরা দিতে পারি। তো এখানে মোট আমি
অনেকগুলো সার আপনাদের দেখালাম। প্রথমত ডিএপি দেখালাম, তারপরে একটি জৈব সার দেখালাম, এখন সর্ষের খোল ভেজানো জল এটাকেও দেখালাম। তো এগুলোকে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি। আর এর পাশাপাশি আমরা ফোলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করতে পারি এনপিকে 19-19-19। বন্ধুরা, এটি একটি সমরেশিওর এনপিকে এবং বাগানের প্রত্যেকটা গাছেই এই এনপিকে 19-19-19 ব্যবহার করা যায়। তো এটা প্যাকেটের মধ্যে থাকে, আমি প্যাকেটে আনিনি, আমি ফার্টিলাইজারের দোকান থেকে 100 গ্রাম এনপিকে লুজ কিনে নিয়ে এসেছি। এরকম লুজ কিনতেও পাওয়া যায়। তো বাইরে থেকে দেখলে অনেকটা লবণের মতো লাগে দেখতে, আমরা যে খাবার লবণ যেটাকে আমরা খাই সেই রকম লবণের মতো দেখতে হয়। তো 1 লিটার জলে আমরা 3 থেকে 5 গ্রাম মতো মেশাতে পারি সর্বাধিক, এবং 3 থেকে 5 গ্রামের মধ্যে আমরা এরকম মিশিয়ে নেব। আর ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা মাসে একবার করে এই এনপিকে 19-19-19কে ব্যবহার করতে পারি। তাহলে জবা গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং গাছে কিন্তু সময় মতো প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে, গাছে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, কুঁড়ি আসবে, ফুল হবে, সব দিক থেকে কিন্তু এই এনপিকে 19-19-19 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার জবা গাছের জন্য। তো বন্ধুরা, এই সারগুলোই আমি জবা গাছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। এগুলো করলেই কিন্তু আপনাদের গাছও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার এই গাছগুলো কিন্তু গত গ্রীষ্মকালে কিন্তু খুবই বাজে অবস্থা ছিল, তারপর থেকে এইভাবে ঠিক সারগুলো দিচ্ছি এবং পরিচর্যা করছি, তারপর থেকে কিন্তু গাছের গ্রোথ আমূল পরিবর্তন হয়েছে এবং সেই সাথে গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ির দেখা মিলছে এবং কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে ফুটে ফুলেও পরিণত হচ্ছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা নতুন চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আর গার্ডেনিং সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অল অপশান এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবেই জবা ফুল গাছের পরিচর্যাগুলো করতে থাকুন। আশা করি আপনাদের গাছেও প্রচুর সংখ্যায় ফুল আসবে এবং গাছের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সারের উপর, অর্থাৎ কী কী খাবার আমরা গাছে প্রয়োগ করব সেটা ছিল। তবে এর পরবর্তী একটি ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো, সেটা হলো গাছের যে রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ তার উপরে, অর্থাৎ জবা গাছে কী কী সমস্যা হতে পারে, কী কী রোগ পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায় এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কী কী ব্যবস্থা নিতে হবে তার উপরে একটি ভিডিও অবশ্যই আগামীতে নিয়ে আসব। তাই আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজ এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।